ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে যাচ্ছে। ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হওয়ার কথা। সরকারের বিদায় বেলায় চুক্তিটি করা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ চুক্তির সবকিছু গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশের সুফল কী হবে তা স্পষ্ট নয়। পাশাপাশি চুক্তির শর্ত কী থাকবে, কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে, এসব নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এদিকে চুক্তির বাস্তবায়নের দায় পড়বে আসন্ন নির্বাচিত সরকারের উপরই। তাই চুক্তির খসড়ায় উপর আলোচনা প্রয়োজন বলে জানিয়েছে দেশের শীর্ষ রপ্তানি আয়করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠক বিজিএমইএ। নির্বাচনী প্রচারণায় আজ বৃহত্তর ময়মনসিংহ বিভাগে জনসভা করছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশে তিনি সাম্য ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এরপর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এক বিশাল জনসভায় তিনি অংশ নেন জামাতের আমির। এই সফর শেষ পর্যায়ে গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে আরও একটি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর দলীয় প্রধানের এই আগমনকে কেন্দ্র করে পুরো বিভাগে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচনকে সামনে রেখে আগামীকাল ঢাকার হোটেল শেরাটনে জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া আজ চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তথ্য জানিয়েছে। তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে ২টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের পাতারটেকে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ মোট ১০ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে এই ভূমিকম্প মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না। তবে ভোর রাতে সাতক্ষীরা, খুলনা ও যশোর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভোর রাতের এই ভূমিকম্পে সাতক্ষীরা ও খুলনার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই রাষ্ট্র গঠনের লড়াই অত্যন্ত দীর্ঘ। গণভোটের মধ্য দিয়ে তা শেষ হবে না বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এই সংবিধান যদি আগামীতেও থাকে তাহলে আপনারা ভোট দিতে পারবেন না। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে সংবিধানের ১৭টা সংশোধনীর মধ্যে অন্তত ২টি সংশোধনী হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির স্বার্থের জন্য। বাংলাদেশের সংবিধান সংশোধনী ছেলে খেলায় পরিণত করা হয়েছে। এই সময় এসেছে প্রকৃত গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করার। গণভোটে সাফল্যমণ্ডিত করতে পারলেই তা সম্ভব হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকব ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোট কেন্দ্রে টহল জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। এই লক্ষ্যে 18 জানুয়ারি থেকে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 28 দিন ব্যাপী নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্রসমূহ দায়িত্ব পালন করবেন তারা। সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের মসজিদে কুবা কমপ্লেক্সে 500 গরিব অসহায় মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার। সাতক্ষীরা মসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদ কমিটির সভাপতি GM নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফিফার রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার SZ আতিক ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম সহ অনেকেই। বিএনপি এবং জামাতে ইসলামের কাছ থেকে বাংলাদেশের মানুষ নতুন করে আর কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে এক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় উল্লেখ করে মুফতি রেজাউল করিম বলেন, সেই পালা বদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে দেশের ভিতরে 54 বছর যে রাজনীতি চলেছে, জিজ্ঞাসার রাজনীতি, হিংসার রাজনীতি, একদল যখন ক্ষমতায় আসে তখন আর এক দল ঘর ছেড়ে পালাতে হয়। এমনকি মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে জেলের ভিতরে বিপন্ন করতে হয়। আবার যখন সরকার পরিবর্তন হয়ে যায়, এমনকি ফাঁসির আসামি পর্যন্ত বেকসুর খালাস পায়। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গণভোটে হ্যায় জয়যুক্ত করতে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী পদযাত্রায় 11 দলীয় জোট প্রার্থীর শাপলাকলি মার্কায় গণসংযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রাতে সদর ইউনিয়নের সাথে মেরা ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় 1 আসনের শাপলাকলির মার্কার প্রার্থী সার্জিস আলমের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় জেলা জামাতের আমির ইকবাল হোসেন, পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের উদ্যোগে জব ফেয়ার 2026 উপলক্ষে মেরিন সেক্টরে ক্যারিয়ার, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইনস্টিটিউট হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাজমুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক রাশেদ খান, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম ও IMTর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের উদ্যোগে জব ফেয়ার 2026 উপলক্ষে মেরিন সেক্টরে ক্যারিয়ার, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইনস্টিটিউট হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাজমুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক রাশেদ খান, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম ও IMTর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। ঝালকাঠির নলছিটিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের করে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলনে ভুট্টো নলছিটি শহরের লঞ্চঘাট এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি শহরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষে ভোট চান। একই আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী শেখ নিয়ামুল করিম নলছিটির বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। এই অল্প সময়ে অলিগলি, শহর, গ্রামগঞ্জে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সোমবার বিকেলে কুড়িগ্রাম-২ আসনের বিএনপির দলীয় প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ ফুলবাড়ী উপজেলা জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাত সংঘর্ষে নিহত জামাত নেতা রেজাউল করিম হত্যা মামলার ৪০ আসামির আগাম জামিনে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সোমবার বিকেলে শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহতর স্ত্রী মার্জিয়া অভিযোগ করেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে, যা ন্যায় বিচারের পথে বড় বাধা। তিনি আরও বলেন, কার ইশারায় জামিন দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলে উচ্চ আদালতে আপিল করে জামিন বাতিল ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সোমবার বিকেলে খুলনায় জামাতে ইসলামের ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ৫৪ বছর এ জাতির চোখের পানি পড়েছে। তারা একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে চায়। জামাতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মুখতার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও কেন্দ্রীয় শুরা সদস্য ইমরান হোসাইন সহ অনেকে। এই দেশটাকে বদলাতে হবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, দলীয়করণ মুক্ত, সামাজিক নিরাপত্তার জন্য ৫৪ বছরে এই জাতি চোখের পানি ফেলেছে। জুলাইয়ের অভ্যুত্থানে অনেক রক্ত দিয়েছি, আমাদের সন্তানেরা রক্ত দেবে না। আমরা একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই। দিন রাত প্রচারণায় ব্যস্ত এখন কুমিল্লা ১ আসনের প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের কাছে, এলাকার সমস্যা চিহ্নিত করে দিচ্ছেন সমাধানের আশ্বাস। দাউদকান্দি মেঘনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। কুমিল্লা ১ আসনে ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভায় ভোটার সংখ্যা ৪,৩৮,০০০। এই আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ আছেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অপরদিকে একই আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল জানান, সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি। এলাকার উন্নয়ন ও যুব সমাজের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। দেশের মানুষের রাজনীতির লুটপাট ও দুর্নীতি, পেশিশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সোমবার রাতে শরীয়তপুরের পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছে। এদেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে, তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দুর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এ সময় জেলা জামাতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুর রব হাশেমি, নায়েবের আমির কে এম মকবুল হোসাইন সহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা ৫ আসনের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে। বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী জসিম উদ্দিন বলছেন,
দীর্ঘ ৩০ বছর ধরে এই জনপদের মানুষের জন্য কাজ করেছেন তিনি। দলমত নির্বিশেষে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভোটের মাঠে জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোবারক হোসেন। প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। এই আসনের আরেক প্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া বলেন, নির্বাচিত হলে এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানান তিনি। তবে এলাকার উন্নয়ন হয় এমন প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। খাজে তো রং বেরঙের গোলাপ, আজ সেখানে ঝুলছে বিভিন্ন আবাসন কোম্পানির সাইনবোর্ড। একটা সময় দূর দূরান্ত থেকে যেখানে ছুটে আসতেন দর্শনার্থীরা, আজ সেখানে কমে গেছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আবাসন প্রকল্প নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে। সাভার থেকে প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। আবাসন প্রকল্পের কালো থাবা পড়েছে সাভারের বিরুলিয়ার বিখ্যাত গোলাপ গ্রামে। ক্রমেই হারিয়ে যাচ্ছে গোলাপ বাগান। হারিয়ে যাওয়া বাগানের মাটি কেটে নিচ্ছে কেউ। বিভিন্ন স্থানে জমি কবজায় নিয়ে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। যেখানে একসময় ছিল সারি সারি গোলাপ বাগান, সেখানে এখন ধুধু প্রান্তর। তবে এর মাঝেও হাতে গোনা কয়েকটি গোলাপ বাগান টিকে আছে অনেকটা ধুকে ধুকে। আমি যখন গতবার এসেছিলাম তখন এখানে অনেক বেশি বাগান ফুল ছিল। তবে এইবার এসে যেটা দেখতেছি যে এখানে সব খালি প্লট। গোলাপ গ্রামে এই বছর 2026 এ এসে দেখলাম যে আগে থেকে গাছের সংখ্যা অনেক কমে গিয়েছে। আশা করি আগামীতে অনেক সুন্দর হবে, এটাই আমরা চাই, যাতে মানুষ এসে ঘুরে ফিরে ভালো পায়। একটা সময় গোলাপ চাষ ছিল এই এলাকার চাষিদের আয়ের প্রধান উৎস। নানা উপলক্ষে প্রতি মৌসুমে এখান থেকে আয় হতো কোটি কোটি টাকা। আবাসন কোম্পানির সঙ্গে যুক্ত একটি চক্র জমি বিক্রি করতে বাধ্য করছে জমির মালিক কিংবা কৃষকদের। বাগান কমে যাওয়ায় আয়ের পাশাপাশি কমেছে দর্শনার্থীর সংখ্যাও। হাউজিং কোঅপারেটিভ যারা আছে তারা যেভাবে হোক তারা নিতেছে আর কি জমিটা। এর জন্য আমাদের গ্রামের যে সৌন্দর্য সেটা আর আগের মতো নেই। 2016-17 সালে যে সৌন্দর্যটা ছিল, অনেক পর্যটক আসতো, পর্যটকও নেই। যেন কোম্পানি হেনে বইছে, এই যে অফিস এখানে একটা, আর একটা হলো গোলশানে। এই বনক গ্রামের লোক মনে করেন অফিসে হতে না, আর জায়গা আগে বেঁচে একটা ঠেয়া নিব। যাদের জায়গা মেন জায়গা এরা আর কি বিক্রি করে ফেলাইতেছে, এরা কিনতেছে, টাকা দিয়ে কিনতেছে। এই জন্য আর কি যার টাকা দরকার সে বিক্রি করে ফেলাইছে। কৃষি বিভাগ বলছে একসময় বিরুলিয়া এলাকায় গোলাপের চাষ হতো প্রায় 200 হেক্টর জমিতে, কিন্তু বছর দশকের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে 110 হেক্টরে। আবাসন প্রকল্প নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের সাভারের এই যে ফুল চাষি আছে, আমাদের মহাপরিচালক স্যারের সাথে আজকেও কথা বলেছি। এই ফুল চাষিদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কোনো প্রকল্প নেওয়া যায় কিনা, তাদেরকে সহযোগিতা করা, অথবা এই ফুল চাষিদেরকে টিকিয়ে রাখার জন্য কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করা। ঢাকার আশেপাশে গোলাপগ্রাম ছিল এমন একটি জায়গা যেখানে কিছুটা হলেও ছিল বিশুদ্ধ শ্বাস নেওয়ার সুযোগ, কিন্তু এখন তা অতীত। মাটি কেটে বাগানগুলো উজাড় করে দিচ্ছে ভূমিক্ষেকোরা। গোলাপগ্রাম বাঁচাতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।